নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। বিদুশেখরের ঘুম ভাঙে অতি প্রত্যুষে। তার শয়নকক্ষটি খুব প্রশস্ত, পশ্চিম শিয়রি বিছানা। বেশ কয়েক বছর ধরেই তিনি পৃথক কক্ষে একলা ঘুমোন। বিদুশেখর রাত্রে ঘুমের মধ্যে কোনো বিঘ্ন পছন্দ করেন না। তার স্ত্রী সৌদামিনী বাত ব্যাধি ও বহুমূত্রে ভুগছেন, রাতে বারবার তাকে উঠতে হয়, তাই তিনি নিজেই অন্য ঘরে থাকেন। পূর্ব দিকের গবাক্ষ দিয়ে ভোরবেলায় প্রথম সূর্যের রশ্মি এসে পড়ে বিদুশেখরের চোখে। তখনই তিনি চোখ মেলে তাকান। শীত গ্রীষ্ম 12 মাস এই অভ্যেস। 50-এর বেশি বয়স হয়ে গেলেও এখনও তার শরীরে কোনো প্রকার জড়তা আসেনি। ঘুম ভাঙা মাত্র তিনি উঠে বসেন এবং হাত জোর করে ললাটে ঠেকিয়ে প্রণাম জানান কুলদেবতার উদ্দেশ্যে। তারপর তিনি নাকের সামনে তার বাম করতল এনে নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করেন। বিদুশেখরের ধারণা, ঘুম ভাঙার পর মানুষের শুধু এক নাক দিয়ে প্রশ্বাস পড়ে, কোনো দিন বাম, কোনো দিন ডান। প্রত্যেক দিন এই সময় শয্যায় বসে বিদুশেখর এক মুহূর্তের জন্য চিন্তা করে নেন, আজ কোন নাকে, বাম না ডান। ঠিক কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও কেন যেন বিদুশেখর প্রথম জাগরণের পর বাম নাকের প্রশ্বাসই পছন্দ করেন। আজ ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, সুতরাং খাট থেকে নামার জন্য বিদুশেখর প্রথমে বাঁ পা বাড়ালেন। তারপর জানলার দিকে হেঁটে যেতে তিনি পর্যায়ক্রমে একবার বাঁ দিকে নাকের ফুটো, আরেকবার ডান দিকে নাকের ফুটো টিপে ধরে ধরে প্রশ্বাস পাল্টাবার চেষ্টা করতে লাগলেন। এতে অনেক সময় সত্যিই বদল হয়ে যায়। সেই অবস্থাতেই তিনি সূর্য দেবতার উদ্দেশ্যে ওং জবা কুসুম শঙ্কাসং ইত্যাদি মন্ত্র পাঠ করে চললেন। বিদুশেখর জেগে ওঠার পরও সারা বাড়ি ঘুমিয়েই থাকবে, এটা অসম্ভব কথা। দ্বিতলের বারান্দায় তার খড়মের ঠকঠকানি শুনলেই নিচতলা একটি চাঞ্চল্য পড়ে যায়। তার খিদমত গাড়ির জন্য তৈরি হয়ে থাকে ভৃত্যমহল। দোতলায় সিঁড়ির ঠিক সামনের ঘরটায় থাকেন তার স্ত্রী সৌদামিনী। ইদানিং তিনি প্রায় 24 ঘন্টায় শয্যাশায়ী। সেই ঘরের দরজা ভেজানো। বিদুশেখর একটু ঠেলে ঢুকলেন। ঘরের মেঝেতে শুয়ে থাকে একজন দাসী। কর্তার খড়মের শব্দ শুনে সে আগেই উঠে জড়সড় হয়ে বসে রইল দেয়ালের ধারে। সৌদামিনী তখনও নিদ্রাভিভূতা। বিদুশেখর পালঙ্কের পাশে এসে দাঁড়িয়ে পত্নীর মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। কয়েক বৎসর আগেও সৌদামিনী ছিলেন স্থূলাঙ্গিনী ও সুখী চেহারার রমণী। হঠাৎ যেন শরীরে খরা লেগেছে। মেদ ঝরে গিয়ে শিথিল হয়ে গেছে চামড়া। গৌরবর্ণ এখন পাণ্ডুর হয়ে এসেছে। বিদুশেখরের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছু জ্ঞান আছে। শরীরের বর্ণ পরিবর্তন দেখে তিনি রোগের মাত্রা নির্ণয় করতে পারেন। তিনি ঘুমন্ত পত্নীর একটি হাত তুলে নিয়ে নখের ডগা ও তালুর রং নিরীক্ষণ করলেন। তারপর নাড়ি টিপে দেখলেন। আবার হাতটা তার বুকের উপর আস্তে নামিয়ে রেখে বিদুশেখর একটি দীর্ঘশ্বাস ফেললেন। সবই ললাট লিপি। বিদুশেখর কোনো দিন তার পত্নীর প্রতি অবহেলা অযত্ন করেননি। তিনি ব্রাহ্মণ, তার ক্ষমতা আছে, অর্থ আছে, তিনি একাধিক বিবাহ করতে পারতেন অনায়াসে। কিন্তু বিদুশেখর একদার। সৌদামিনী 5টি কন্যাকে গর্ভে ধরেছেন, একটিও পুত্র সন্তান উপহার দিতে পারেননি স্বামীকে। বিদুশেখরের কোনো বংশধর থাকবে না, তবুও তো তিনি অন্য পত্নী গ্রহণ করলেন না। বিদুশেখরেরই সমব্যবসায়ী রাজনারায়ণ দত্ত কী কাণ্ড করছেন। রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র মধু খ্রিস্টধর্ম গ্রহণ করে দেশান্তরী হয়েছে। শোনা যায় সে সুদূর মাদ্রাজে আছে। মধুকে ত্যায্য পুত্র করে আরেকটি পুত্র সন্তান পাবার আশায় ক্রুদ্ধ রাজনারায়ণ দত্ত একটার পর একটা বিবাহ করে চলেছেন। নিষ্ফল চেষ্টা, লোক হাসানো হচ্ছে শুধু। সৌদামিনী নিজেই বিদুশেখরকে আরেকটি বিবাহ করার জন্য পীড়াপিড়ি করেছেন অনেকবার। বিদুশেখর কর্ণপাত করেননি। ভাগ্যে থাকলে এক পত্নীতেই পুত্র সন্তান পাওয়া যেত। নিয়তি যে কার প্রতি কীরকম ব্যবহার করবেন তার কোনো ঠিক নেই। স্বামী সোহাগ থেকে কখনো বঞ্চিতা হননি, শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যে অভাব হয়নি কোনো দিন। তবু তাকে এমন কাল রোগে ধরল। স্বাদ আহ্লাদ সব মিটে গেল এ জীবনের মতন। এখন শুধু মৃত্যুর পানে তিল তিল করে এগোনো। ওদিকে দেখো বিম্ববতীর ভাগ্য। বিম্ববতী সারা জীবনে স্বামী সঙ্গ পেয়েছেন কমই। রামকমল সিংহ প্রায় রাত্রে গৃহে থাকেন না। স্বভাবতই তার খুবই মনোবেদনা থাকবার কথা। তবু বিম্ববতীর কি নিটোল স্বাস্থ্য, শরীরে রোগ ভোগ নেই।
এখনও তার রূপ যেন ফেটে পড়ছে। বিধবা হলেন অকালে, তবু বিম্ববতী পুত্রগর্ভে সৌভাগ্যবতী। আবার একটি দীর্ঘশ্বাস ফেলে বিধুশেখর বেরিয়ে এলেন ঘর থেকে। পুত্র সন্তান না থাক, বিধুশেখর দত্তক পুত্র নেবার পক্ষপাতী নন। তার কনিষ্ঠ কন্যা স্বামীকে তিনি ঘর জামাই করে রেখেছেন। আরও কয়েক বছর বিধুশেখর তার জামাই দুর্গাপ্রসাদের মতিগতি লক্ষ্য করবেন। ছেলেটি বড় বেশি চুপচাপ, এখনও তাকে পুরোপুরি ঠিক বোঝা যাচ্ছে না। যদি সে দুঃশীল হয় তবে বিধুশেখর সমস্ত সম্পত্তি দেবত্ব করে দিয়ে যাবেন। অনেকটা তার অমতেই রামকমল তাড়াহুড়ো করে গঙ্গানারায়ণকে দত্তক হিসাবে গ্রহণ করেছিল। এই তো তার পরিণতি। গঙ্গানারায়ণ, আজকাল এই নামটি মনে পড়লে বিধুশেখরের গাত্রদাহ হয়। বিধুশেখর নিচে নেমে এলেন। শীতকালে তিনি রৌদ্রে বসে দাঁতন করেন। বাড়ির পিছনের বাগানে ভৃত্যরা এরই মধ্যে তার জন্য একটি আরাম কেদারা পেতে রেখেছে। একটি ছোট বেতের ঝুড়িতে কয়েকটা নিম ডাল দিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভৃত্য। বিধুশেখর বাছাবাছি করে একটি নিম ডাল তুলে নিলেন। তারপর দাঁতন করতে করতে তিনি চিন্তা করতে লাগলেন গঙ্গানারায়ণের কথা। যৌবনের দর্পে গঙ্গানারায়ণ যেন ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছে। বিধুশেখরের প্রত্যেকটি নির্দেশ অমান্য করেই যেন সে আনন্দ পায়। গঙ্গানারায়ণকে তিনি পাঠিয়েছিলেন যশোহরের ইব্রাহিমপুরের কুঠিতে। সেখানে অনেকখানি জমি নীল চাষের জন্য পত্তন নেওয়া হয়েছে। নীল চাষ নিয়ে সম্পত্তি কিছু কিছু হাঙ্গামা হচ্ছে। এই চাষ এখন অত্যন্ত লাভের কারবার, তাই দলে দলে সাহেবরা ঝুঁকেছে এদিকে। ভাগ্যান্বেষী বেসরকারি ইংরেজরা এদেশে এসে নানান ব্যবসা ফেঁদে বসে। এখন তারা হুড়মুড়িয়ে যাচ্ছে নীল চাষে। বিধুশেখর বুঝেছেন যে সাহেবদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারা যাবে না। মফস্বলের আদালতে ইংরেজদের বিচার হয় না বলে তারা কোনো রকম আইনের পরোয়া করে না। তারা চাষিদের উপর যত খুশি জুলুম করতে পারে। সেই জন্য বিধুশেখর চান নীল চাষের জন্য পত্তন দেওয়া জমি সাহেবদের কাছে ইজারা দিয়ে দিতে। নীলের বাজার তেজি থাকতে থাকতে দাম বেশ ভালো পাওয়া যাবে। সেই উদ্দেশ্যে তিনি পাঠালেন গঙ্গানারায়ণকে। কিন্তু সে করে এলো সম্পূর্ণ বিপরীত কাজ। সে সাহেবদের কাছে জমি হস্তান্তর করার কোনো চেষ্টাই করেননি। বরং উল্টে সে চাষিদের নীল চাষের দরুন যে দাদন দেওয়া হয়েছিল তা সব মকুব করে দিয়ে তাদের সেই জমিতে ধান চাষের অনুমতি দিয়ে এসেছে। বিধুশেখর চিক করে থুতু ফেললেন মাটিতে। চাষিদের জন্য দরদ, চাষিদের কাছে উদার, দেশ হিতৈষী সেজে সে প্রমাণ করতে চায় যেন সে নিজেই জমিদার। নবীন কুমার এখনও ছোট, তাকে কেউ চেনে না। প্রজারা এখনও গঙ্গানারায়ণকে রামকমল সিংহের জ্যেষ্ঠ পুত্র হিসেবে মানে। বিধুশেখর মনে মনে হাসলেন। তিনি ইচ্ছে করলেই এখনও গঙ্গানারায়ণকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিতে পারেন। গঙ্গানারায়ণ জানে না, বিধুশেখর যদি চাইতেন তাহলে তিনি নিজেই এতদিনে রামকমল সিংহের সমগ্র সম্পত্তি গ্রাস করে ফেলতে পারতেন। এমনকি রামকমল সিংহের মৃত্যুর সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থেকে সমগ্র সিংহ পরিবারকে মুছে ফেলে দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল না। সেসব তিনি করেননি শুধু বিম্ববতী আর নবীন কুমারের মুখ চেয়ে। নবীন কুমারের কথা চিন্তা করলেই তার মন কোমল হয়ে যায়। নবীন কুমার বয়ঃপ্রাপ্ত হোক, তাকে তিনি কলকাতার ধনী অভিজাত সমাজের একেবারে চূড়ায় প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন। তার আগে তিনি সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাবেন গঙ্গানারায়ণকে। নইলে তার আত্মা কিছুতেই তৃপ্ত হবে না। কুলাঙ্গার! বিধুশেখর একসময় এত প্রশ্রয় দিয়েছিলেন গঙ্গানারায়ণকে, তার প্রতিদানে সে কিনা তারই কন্যার ধর্মনাশ করতে উদ্যত হয়েছিল। দুধ কলা দিয়ে এই কালসর্পকে পোষা হয়েছে এতদিন, এখন সে বিধুশেখরের সামনেই ফোঁস করতে আসে। ওকে বিধুশেখর পথের ভিখারি করে ছাড়বেন। মৃত্যুর আগে তিনি নির্দেশ দিয়ে যাবেন যেন নবীন কুমারই তার মুখাগ্নি করে। দাঁতন শেষ করে নিম ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে বিধুশেখর ডান হাতটা বাড়িয়ে রইলেন। একজন ভৃত্য অমনি একটি তামার জিভছোলা নিয়ে এলো। খানিকক্ষণ জিভা পরিষ্কার করার পর তিনি সেটা ফিরিয়ে দিলেন ভৃত্যটির দিকে। সে জল নিয়ে প্রস্তুত। মুখ প্রক্ষালন করার পর বিধুশেখর গেল তার অন্য প্রাতঃকৃত সেরে আসতে। সকালবেলা পুজো আচ্চা শেষ করার আগে বিধুশেখর সাধারণত কারো সঙ্গে একটিও কথা বলেন না। তাই হুকুমের অপেক্ষা করতে হয় না ভৃত্যদের। তারা প্রত্যেক দিনের একই নিয়ম মতন পরপর সব কিছু সাজিয়ে রাখে। প্রাতঃকৃত্যের পর স্নান। বিধুশেখরের বাড়ির সংলগ্ন নিজস্ব পুষ্করিণী আছে।
কিন্তু তিনি পুষ্করিণীতে স্নান করা পছন্দ করেন না। অতি ভোর থেকে ভৃত্যরা বাগানে একটি পোর্সেলিনের বিরাট গামলায় জল ভরে রাখে। সেই জল রোদ্দে উষ্ণ হয়। তার পাশেই পাতা থাকে একটি মাদুর। প্রাতঃকৃত্য সেরে এসে বিধুশেখর বাসি কাপড় ছেড়ে একটি তেল ধুতি পরে সেই মাদুরের উপর শুয়ে পড়েন। তখন কয়েকজন ভৃত্য তার শরীরে তৈলমর্দন করেন। এই ব্যাপারটা চলে অনেকক্ষণ। প্রভু বা ভৃত্যরা কেউ কোনো কথা বলে না, শুধু দলাই মলাই করার চপাস চটাং শব্দ হয়। তারপর একসময় বিধুশেখর নেমে পড়েন জলের গামলায়। এত কাণ্ড সত্ত্বেও তার স্নানটি প্রায় কাকস্নানের পর্যায়ে পড়ে। জল সম্পর্কে তার ভীতি আছে। পুষ্করিণীতে তো নয়, বিধুশেখর এত ধর্মপ্রাণ হয়েও কখনো গঙ্গা স্নান করতে যান না। তার গৃহে গঙ্গা জল রাখা থাকে। প্রতিদিন পুজোর আগে তিনি সেই জল একটু মাথায় ছিটিয়ে নেন। নৌকাযোগে মহাল পরিদর্শনে যেতে হয় বলে তিনি নিজে জমিদারি পর্যন্ত কেনেননি। তার নিজের অধিকাংশ সম্পত্তি লগ্নি করা আছে কলকাতার বিভিন্ন হাউসে। স্নান সেরে বিধুশেখর ভেজা কাপড় পরেই চললেন গৃহের দিকে। নাকের সামনে করতল এনে আবার তিনি পরীক্ষা করলেন তার প্রশ্বাস। তার ভ্রু কুঞ্চিত হলো। স্নানের পর দেহ পবিত্র হয়। তখন দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস প্রশ্বাস হয়। তখন মানুষ মুক্ত হয় ইরাপিঙ্গলার প্রভাব থেকে। অথচ আজও ডান নাক দিয়ে প্রশ্বাস পড়ছে কেন? এ কি কোনো দুর্লক্ষণ? সঙ্গে সঙ্গে তার ডান চোখের তারা একবারে কেঁপে উঠল। বিধুশেখর মনের দুর্বলতার প্রশ্রয় না দিয়ে ওপরে উঠে এসে বস্ত্র পরিবর্তন করলেন। একটি পট্টবস্ত্র পরে তিনি গেলেন পূজার ঘরে। কুশাসনে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে করতেও তিনি অন্যমনস্কভাবে একবার নাকের কাছে নিয়ে এলেন হাত। এখনও ডান নাক দিয়ে? এই ঠাকুরঘর একসময় বিন্দুবাসিনীর অধিকারে ছিল। প্রতিদিন সকালে বিধুশেখর এখানে এসে পূজায় বসলেই বিন্দু তার পিতার জন্য কোষাকুষি, গঙ্গা জল, ফুল সব এগিয়ে দিত। সারা দিন রাত্রির মধ্যে শুধু এই সময়টিতে বিন্দুর সঙ্গে দেখা হতো বিধুশেখরের। দু একটি কথাবার্তা হতো। এখনও এই কক্ষে এসে বসলেই বিন্দুর কথা একবার মনে পড়ে বিধুশেখরের। কিন্তু সেই হতভাগিনী কন্যার কথা ভেবে বিধুশেখরের মনে কোনো দুঃখ বোধ হয় না। অপরাধের তুলনায় তিনি তো বিন্দুকে অতি মৃদু শাস্তি দিয়েছেন। মতিচ্ছন্ন হয়ে সেই মেয়ে এই ঠাকুরঘর অপবিত্র করেছিল। গঙ্গানারায়ণ তাকে পাপ মনে দেখেছিল, পাপ মনে তাকে স্পর্শ করতে এসেছিল। তার আগে বিন্দু বিষ পান করেনি কেন? বিন্দু তেমনভাবে মরলে কন্যার জন্য গর্বিত হতেন বিধুশেখর। কন্যার নামে কালীঘাটের মন্দিরে একটি পাথর বাঁধিয়ে দিতেন। সংযমিত বিধবার অলঙ্কার। যে বিধবা এই জন্মে প্রতিটি বিধান মেনে কঠোরভাবে আত্মসংযম পালন করে, পরজন্মে তার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। এ কথা কতবার তিনি বুঝিয়েছিলেন বিন্দুকে। তা সে শুনল না। জীবনে তিনি তার মুখ দর্শন করবেন না। পূজা সেরে উঠে দাঁড়ালেন বিধুশেখর। আজ পূজায় ভালো করে মন বসেনি। মনকে তিনি কিছুতে একাগ্র করতে পারছিলেন না। তবু শুধু শুধু আর বসে থাকার কোনো মানে হয় না। সায়ান্নে আরেকবার বসবেন পূজায়। নাকের কাছে আবার হাতটা আনলেন। এখনও ডান দিকে? একটি কমলা লেবু, একটি সন্দেশ ও এক গ্লাস ঘোলের শরবত খেয়ে উপবাস ভঙ্গ করলেন বিধুশেখর। তারপর আবার এলেন পত্নী সৌদামিনীর ঘরে। সৌদামিনীর নিদ্রা ভঙ্গ হয়েছে কিছুক্ষণ আগে, তবে এখনও তিনি শয্যার উপরে আধশোয়া হয়ে রয়েছেন। একজন নাপতিনী আলতা পরাচ্ছে তার পায়ে। আগে এইসব আলতা পরানো কিংবা অন্যান্য প্রসাদন পর্ব শুরু হতো বিকেলবেলায়, কিন্তু এখন সৌদামিনীর নানা রকম বাতিক দেখা দিয়েছে। যখন তখন তার নানা রকম ইচ্ছে জাগে, আর যেটি যখন চাইছেন তখন তার সেটি চাই। একদিন রাত দুপুরে ঘুম ভেঙে তিনি হঠাৎ নতুন গুড়ের মোয়া খাওয়ার বায়না ধরেছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন যে দুর্গাপুজোর বাজনা বাজছে আর তার পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মৃতদেহ। শীতকাল আসবার আগেই তিনি মরে যাবেন। স্বপ্নে এরকম ইঙ্গিত ছিল। তাহলে আর 1 বছরের নতুন গুড়ের মোয়া খাওয়া যাবে না? সে কথা ভেবেই দুঃখে তার বুক ফেটে গেল। তিনি অবোধ বালিকার মতন কান্না জুড়ে দিয়েছিলেন। সৌদামিনী অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার বিধবা বড় মেয়ে নারায়ণী সংসারের কর্তৃত্ব নিয়েছে। দাসীরা ডেকে এনেছিল তাকে। নতুন গুড়ের মোয়া তো দূরে থাক, বাড়িতে কোনো রকম মোয়াই নেই। এত রাত্রে তো পাওয়াই যাবে বা কোথায়? নারায়ণী মাকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু সৌদামিনী কিছুতেই শুনবেন না।
ওরে, তোদের জন্য আমি এত করেছি, আর তোরা আমার একটুখানি স্বাদ মেটাবি না? এই বলে কি কান্না। নারায়ণী পিতার ঘুম ভাঙায়নি। সেই রাত্রেই পোস্তা বাজারে লোক পাঠিয়ে গুড় আনিয়ে বাড়িতে মোয়া বানিয়ে মাকে খাইয়েছিল সে। বিধুশেখর ঘরের মধ্যে এসে একটুক্ষণ নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। নাপতেনি দ্রুত কাজ সেরে বেরিয়ে গেল। তারপর বিধুশেখর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আজ কেমন বোধ করছো সদু? স্বামীকে দেখে সৌদামিনী মাথার ঘোমটা একটু টেনে দিয়ে বললেন, ভালো, কালকের চেয়ে আজ বেশি ভালো আছি। সৌদামিনীর এই একটি গুণ, স্বামীর কাছে কখনো নিজের অসুখ বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে চান না। তার স্বামী অতিশয় ব্যস্ত কাজের মানুষ, তার চিন্তা আর বাড়াতে চান না সতীসাধ্যী পত্নী। বিধুশেখর জিজ্ঞেস করলেন, হাঁটুর গ্যাটের বেদনাটা কমেছে? সৌদামিনী বললে, একদম নেই বলতে গেলে। আপনি উনি আর ভাববেন না, কবরেজ মশাই খুব ভালো ওষুধ দিয়েছেন। তারপর ফ্যাকাশেভাবে একটু হাসির চেষ্টা করে তিনি আবার বললেন, কবরেজ মশাইকে অমন ভালো ভালো ওষুধ দিতে আপনি নিষেধ করুন না। এখন স্মৃতির সিঁদুর নিয়ে মরতে পারলেই যে আমার সুখ। বিধুশেখরও সামান্য কৌতুকের চেষ্টা করে বললেন, তা কি করে হবে? পত্নী বিয়োগ তো আমার কোষ্ঠীতে লেখা নেই। আমার আয়ু 80 বছর, তুমি তার চেয়ে বেশি বাঁচবে। সৌদামিনী বলল, 80 বছর কেন, আপনি বাঁচবেন আরও ঢের বেশি। মেয়ে মানুষের অতদিন বেঁচে থাকা ভালো নয়। বিধুশেখর পত্নীর ললাটে হাত রাখলেন। ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। এটাই বিধুশেখরকে চিন্তায় ফেলে। অসুস্থ মানুষের শরীরের তাপ বেশি থাকারই তো কথা, অথচ সৌদামিনীর দেহের তাপ যেন দিনের পর দিন ক্রমশই কমে আসছে। বিধুশেখর বললেন, হ্যাঁ, ভালোই তো মনে হচ্ছে আজ। সুহাসিনীদের কোনো পত্র রয়েছে? বিধুশেখরের কনিষ্ঠ কন্যা জামাই দুর্গাপ্রসাদ গেছে কৃষ্ণনগরে। ওখানেই বিধুশেখরের পৈতৃক বাড়ি। সে বাড়ি বহুদিন অযত্নে পড়ে আছে। সেই জন্য বিধুশেখর জামাইকে সেখানে পাঠিয়েছেন, যাতে সে বাড়িটি সারিয়ে বাগানের আগাছা জঙ্গল পরিষ্কার কেটে সেটা ভদ্রস্ত করে তুলতে পারে। মস্ত বড় বাড়ি, শুধু শুধু ফেলে রাখা কোনো কাজের কথা নয়। ইংরেজ কোম্পানি রাজত্ব নেবার পর বাড়ি ভাড়ার বেশ চাহিদা বেড়েছে। সরকারি কর্মচারীরা উচ্চ দামে বাড়ি ভাড়া নেয়, সুতরাং এই বাড়িটিও ভাড়া দিলে কিছু সুসার হয়। কন্যাকেও পাঠিয়েছেন জামাতার সঙ্গে। কিছুদিন ধরে সে পেটের পীড়ায় ভুগছে। ওখানে গেলে কিছুটা স্বাস্থ্য পরিবর্তন হতে পারে। কৃষ্ণনগরের জল হাওয়া ভালো। বিধুশেখর বলল, না, আসেনি, এই তো কদিন মাত্র গেল, এখনও পত্র আসার সময় হয়নি। আজ ও বাড়ি যাওনি? যায়নি, যাব। ও বাড়ি অর্থাৎ সিংহভবন। প্রতিদিন সকালে সিংহভবনে একবার গিয়ে সব খবরাখবর নিয়ে আসা বিধুশেখরের বহুকালের অভ্যেস। ও বাড়ির সব রকম ব্যবস্থাপনা এখনও বিধুশেখরের নির্দেশেই চলে। গঙ্গানারায়ণ যতই বৃদ্ধই হবার চেষ্টা করুক, বিধুশেখর এখনও দুই পরিবারের কর্তা। পত্নীর কাছ থেকে বিদায় নেবার আগে বিধুশেখর সৌদামিনীর নাকের কাছে হাত নিয়ে বললেন, শ্বাস ফেলো তো। আশ্চর্য, সৌদামিনীরও ডান নাক দিয়ে প্রশ্বাস পড়ছে। ললাট কুঞ্চিত করে বিধুশেখর ঘর থেকে বেরিয়ে এসে নেমে এলেন নিচে। বৈঠকখানা ঘরের সামনে বারান্দায় কিছু উমেদার, দালাল ও প্রার্থীর ভিড় জমেছে। আজকাল এক নতুন উৎপাত শুরু হয়েছে, যার নাম চাঁদা। আগে ছিল পৈতে, বাপের শ্রাদ্ধ, কন্যাদায় ইত্যাদির নাম করে কিছু দরিদ্র কিছু ফেরেববার সাহায্য চাইতে আসতো। আজকাল আসে স্কুলের চাঁদা, সঙের চাঁদা, গাজন, চড়ক, দুর্গোৎসব, সব কিছুর জন্য চাঁদা। আর এই চাঁদা আদায়কারীরা যেন গুড়ের নাগরির ওপরকার মাছি, কিছুতেই তাড়ানো যায় না। প্রার্থীরা বিধুশেখরকে দেখে দণ্ডবৎ হলো। এদের থেকে একটু দূরে দাঁড়ানো লম্বা রায়মোহনকেই আগে চোখে পড়ে। খগরাজের ভঙ্গিতে সে হাত জোর করে রয়েছে। রামকমল সিংহ মারা যাবার পর রায়মোহন মাঝে মাঝে এ বাড়িতে যাতায়াত শুরু করেছে। ব্যাপারটা বোঝেন বিধুশেখর। মোসাহেবি করায় রায়মোহনের পেশা। সে নতুন বাবু ধরতে চায়, কিন্তু রায়মোহনের পক্ষে এটা ভুল জায়গা। বিধুশেখর মোসাহেবদের নিয়ে সময় কাটানোকে মোটেই উৎকৃষ্ট আমোদের পন্থা বলে মনে করেন না। সহস্রুদ্ধ সকলেই জানেন কোনোটিতেই রুচি নেই বিধুশেখর মুখুজ্জের। তবু রায়মোহন আসে কেন?
বিধুশেখর তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কি হে, কি বার্তা? রায়মোহন বিগলিত হাস্যের সঙ্গে বলল, আজ্ঞে, আপনার কুশল সংবাদ নিতে এসেছিলুম। তাকে কোনো উত্তর না দিয়ে, অন্যদের প্রতি দৃকপাত না করে বিধুশেখর গম্ভীরভাবে এগিয়ে গেলেন দ্বারের দিকে। দারোয়ানরা ঝুঁকে সেলাম জানালো। পোস্টম্যান ছুটে এসে জিজ্ঞেস করলো গাড়ি জুটবে কিনা। বিধুশেখর হাত তুলে নিষেধ করলেন। তারপর পদব্রজে চললেন সিংহভবনের দিকে। তার মন বলছে ও বাড়িতে হয়তো কোনো বিপদ ঘটেছে। বিধুশেখরের দীর্ঘ ঋজু চেহারা, লম্বা লম্বা পদক্ষেপে তিনি অল্পকালের মধ্যেই পৌঁছে গেলেন ও বাড়িতে। দ্বারের কাছেই দেখা হলো দিবাকরের সঙ্গে। সে শুষ্ক মুখে বিধুশেখরের অপেক্ষাতেই যেন দাঁড়িয়ে আছে। তাকে দেখে বুকটা একবারে কেঁপে উঠল বিধুশেখরের। তিনি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, ছোট খোকা কেমন আছে নবীন? দিবাকর বলল, ভালো, সে গুরুমশাইয়ের কাছে পাঠ নিচ্ছে। আর তোমাদের কর্তামা, তার শরীর ভালো আছে তো? আজ্ঞে হ্যাঁ, তিনি তো এইমাত্র গঙ্গার চানে গেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিধুশেখর। তিনি অকারণ দুশ্চিন্তা করছিলেন, সবই ঠিক আছে। তিনি গঙ্গানারায়ণ সম্পর্কে কোনো প্রশ্নই করলেন না। দিবাকর তবু কাচুমাচু মুখ করে বলল, বড়বাবু, আপনার সঙ্গে দুটো কথা ছিল। এই বুড়ো বয়সে কি কেউ বউ নিয়ে না খেয়ে মরব, এই আপনাদের বিচার হলো? বিধুশেখর বলল, কেন, কি হয়েছে? সেই শিশুকাল থেকে এ বাড়ির অন্ন খেয়েছি, কর্তাবাবুদের সেবার কোনো ত্রুটি করিনি, মাথার রক্ত জল করে খেটেছি। বিধুশেখর ঈশ্বর ধমক দিয়ে বললেন, ভনিতা না করে আসল কথাটা বল। দিবাকর সঙ্গে সঙ্গে বললেন, আজ্ঞে, গঙ্গা দাদা আমায় লুটিস দিয়েছেন। তিনি আমার চাকরি রাখবেন না। তিনি বলেছেন এস্টেটের কাজে আমার আর দরকার নেই কো। কেন? আজ্ঞে, আমি নাকি নিমকহারাম, আমি অযোগ্য। বিধুশেখর জানেন দিবাকর নিমকহারামও নয়, অযোগ্যও নয়, সে চোর, তবে অতি বিশ্বাসী চোর। তার উপর কোনো কাজের ভার দিলে সে ঠিকই সেটা উসুল করে আসবে, কিছু চুরিও করবে। আজকাল সব বেটারাই চোর, কিন্তু কাজ উসুল করতে জানে কজন? সবাই শুধু চুরি করতেই জানে। দিবাকরের মতন কাজের লোক আজকাল দুর্লভ। গঙ্গা তোকে ছাড়িয়ে দেবে বলেছেন? আজ্ঞে, ঠিক স্পষ্ট বলেননি, তবে ভাবখানা সেই রকম। শুনে তো আমি আকাশ থেকে পড়েছি। এতকাল সব হুকুম নিয়েছি আপনার কাছ ঠেঙে, মুখের কথাটি খসাতে না খসাতেই আমি। দিবাকর অতি ধূর্ত। পিঁপড়ে যেমন আগে থেকে ঝড় বৃষ্টির ইঙ্গিত পায়, সেই রকম সে টের পেয়েছে যে বিধুশেখরের সঙ্গে গঙ্গানারায়ণের একটি চূড়ান্ত সংঘর্ষ আসন্ন। এই সময় সে নিরপেক্ষভাবে দূরে থাকতে পারে না। লাভের অংশভাগী হতে গেলে আগে থেকেই তাকে যে কোনো এক পক্ষে যোগ দিতে হবে। সব দিক বিচার করে সে বুঝেছে বিধুশেখরের পক্ষে থাকাই সবচেয়ে শ্রেয় ও নিরাপদ। কূটকৌশলী বিধুশেখরের তুলনায় গঙ্গানারায়ণ নিতান্ত শিশু ছাড়া তো আর কিছুই নয়। বিধুশেখর হেসে বললেন, তুই 2-4 দিন বাইরে ঘুরে আয়, বরং তোকে আমি ইব্রাহিমপুরের কুঠিতে পাঠাবো ভাবছিলুম। সেখানকার প্রজাদের একটু শায়েস্তা করতে হবে, দরকার হলে 2-4টে ঘরে আগুন লাগিয়ে দিতে পারবি না? দিবাকর বললে, আজ্ঞে, আপনি যদি হুকুম করেন তাহলে আমি জমের বাড়িতেও আগুন ধরিয়ে দিয়ে আসতে পারি। দিবাকরের সঙ্গে কথাবার্তা আর বেশি দূর এগোলো না। বিধুশেখরের নিজস্ব ভৃত্য রঘুনাথ ছুটতে ছুটতে এসে একটি দুঃসংবাদ দিল। কৃষ্ণনগর থেকে একজন লোক এসেছে। সুহাসিনী গুরুতর রকমের অসুস্থ। খবর শুনে বিধুশেখর একটুক্ষণের জন্য অনড় স্তম্ভিত হয়ে গেলেন। বিপদ যে এই দিক থেকে আসবে তা তিনি কল্পনাও করেননি। সকাল থেকে ডান নাকের নিঃশ্বাস দেখে তার মনে কুডাক ডেকেছিল। সুহাসিনী, তার কনিষ্ঠা কন্যা, তার সবচেয়ে আদরের সন্তান। আচ্ছন্ন অবস্থা থেকে আবার সজাগ হলেন বিধুশেখর। একটুও সময় নষ্ট করলে চলবে না। সুহাসিনীকে বাঁচাবার শেষ চেষ্টা যে করতেই হবে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে আবার শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।